সালামু আলাইকুম। সো আরও একটি নতুন ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা সিএসএস নিয়ে মোটামুটি বেশ কিছু ব্যাপার আলোচনা করব। তো গত ক্লাসে আমি সিএসএসের কিছু ব্যাপার দেখিয়েছিলাম, কিছু বেসিক ডিজাইন, কিছু বেসিক স্টাইল কীভাবে করতে হয় সেগুলো আমি দেখেছিলাম। শুরুর ব্যাপারগুলো আসলে না বলেই, তো আজকে শুরুর ব্যাপারটা শুরু থেকে শুরু করব সিএসএসের ব্যাপারে। সো সিএসএসের ফুল মিনিং হলো ক্যাসকেডিং স্টাইল শিট। ক্যাসকেডিং স্টাইল শিট। এবং আমরা যদি প্র্যাকটিক্যালি সিএসএসের কথা চিন্তা করি তাহলে আমার এখানে ইন্টারনেট নাই, থাকলে আমি আরও একটু ভালো করে আপনাদের দেখাইতে পারতাম ব্যাপারগুলো, বাট আমরা একটু মুখেই ব্যাপারগুলো আলোচনা করে ফেলি। যে সিএসএসটা হলো, আচ্ছা এইচটিএমএল থেকে শুরু করি। এইচটিএমএলের ব্যাপারটা হলো, আমরা যদি কোনো একটা কনস্ট্রাকশন বিল্ডিংয়ের দিকে তাকাই, সো দেখবেন যে কনস্ট্রাকশন বিল্ডিংয়ের শুরুতে একটা ফ্রেম তৈরি করা হয়, ওই যে পিলারগুলো তৈরি করা হয় রড সিমেন্ট দিয়ে, পিলারগুলো তৈরি করা হয়। এরপরে ওই যে দুই পিলারের মাঝখান দিয়ে, আমি অত ভালো জানি না এই ব্যাপারটা, দুই পিলারের মাঝখান দিয়ে ইট বসে একটা স্ট্রাকচার তৈরি করা হয়। তো এইচটিএমএলটা মূলত হলো ওই ভেতরের কঙ্কালসার স্ট্রাকচারের মতো, যেখানে মূলত ইট একটা একটা করে সাজিয়ে কোনো একটা কিছু তৈরি করা হয়। এইচটিএমএলটা হলো ওই ভেতরের স্ট্রাকচারের মতো, এবং পরবর্তীতে দেখবেন ওই ইটের ওপরে প্লাস্টার করা হয় বা টাইলস বসানো হয়। বসানোর পরে এটা আরও সমান হয়ে যায়, সুন্দর হয়ে যায়। তো সিএসএসটা হলো ওই স্ট্রাকচারের ওপর অনেকটা পলিশ বসানোর মতো। অর্থাৎ এইচটিএমএলের ভিউটা অনেক ক্ষেত্রেই সুন্দর না, অনেক এলিমেন্ট দেখবেন যে খুব একটা সুন্দর না। আমরা যদি আমাদের এই যে ফর্মটা ছিল এখানে যদি যাই, দেখবেন যে এই যে এই ফর্মটা আমাদের কয়েক লাইনের সিএসএস আছে এখানে, জাস্ট এই যে কয় লাইন, 10-15 লাইনের সিএসএস। এটা যদি আমরা কমেন্ট করে দিই, দিয়ে যদি সেভ করে এপাশে রিলোড দিই, তাহলে দেখেন এই ব্যাপারটা কেমন দেখাচ্ছে। এই যে পাশে নেম, ইমেইল, এটা কিন্তু মূলত জাস্ট একটা স্ট্রাকচার মতো, যার কোনো বিশেষ সৌন্দর্য নাই, কিছু নেই। বাট যখনই আমি এই কয়েক লাইনের সিএসএসটা এনেবল করে দিচ্ছি কাইন্ড অফ প্লাস্টার বসানোর মতো, তখন কিন্তু দেখবেন এর সৌন্দর্যটা অন্য একটা লেভেলে চলে যাবে। এবার যদি রিলোড দিয়ে দেখেন এটা কিন্তু এখন কত সুন্দর লাগছে। সো সিএসএসটা হলো ওয়েব পেজের শ্রীবৃদ্ধি করা বা সৌন্দর্য বর্ধন করা, ইউজার যেভাবে দেখতে পছন্দ করে একটা এলিমেন্টকে, ঠিক সেই রকম একটা লুকে নিয়ে যাওয়া। আচ্ছা, আমি এটার টাইটেলটা চেঞ্জ করি, আমাদের 4th ক্লাস, এটা বোধহয় আমাদের 6th ক্লাস, যাই ক্লাস নাম্বার যাই হোক, টপিক হলো ব্যাপার। সো এই হলো সিএসএসের ব্যাপার। সিএসএসের সিনট্যাক্স আমি দেখিয়েছি। সিএসএসের সিনট্যাক্সে আমি গেলে, সিএসএসের সিনট্যাক্স হলো সিলেক্টর, তারপর আপনার এই ব্র্যাকেট শুরু শেষ, এবং ব্র্যাকেটের ভেতরে প্রপার্টি কোলন দিয়ে সেই প্রপার্টির ভ্যালু, এবং সেমিকলন দিয়ে এটা শেষ করতে হয়। এই হলো সিএসএসের স্ট্রাকচার। যেমন এই ক্ষেত্রে সিলেক্টর হলো এইটুকু, এটা ব্র্যাকেট, এটা হলো প্রপার্টি নেম, এবং এইটা তার ভ্যালু, আবার এইটা আরেকটা প্রপার্টি নেম, এভাবে অনেকগুলো প্রপার্টি, অনেকগুলো ভ্যালু। এবং আমরা চাইলে অনেক ক্ষেত্রে মাল্টিপল সিলেক্টর একই সাথে ব্যবহার করে, যদি দুইটা এলিমেন্টের সেম ডিজাইন দরকার হয় সেক্ষেত্রে আমরা তাদেরকে কমা দিয়ে মাল্টিপল সিলেক্টর ইনহেরিট করে ব্যবহার করতে পারি। ওকে, এক্সটার্নাল সিএসএস আমরা দেখি নাই। এক্সটার্নাল সিএসএস আমরা দেখব, লিঙ্কিং টু সিএসএসে দেখব। আচ্ছা, কমেন্ট করা আমরা সিএসএসে দেখেছিলাম। এই যে আমি যদি এখানে ফেরত যাই, এই যে এইখানে দেখেন আমরা সিএসএসটাকে কমেন্ট করে রেখেছি। প্রথমে স্ল্যাশ, তারপরে স্টার দিয়ে কমেন্ট শুরু করতে হয় সিএসএসে, এবং কমেন্টের শেষে আবার স্টার দিয়ে স্ল্যাশ দিয়ে কমেন্টটাকে শেষ করতে হয়। ওকে, সো সিএসএস একটা ওয়েব পেজে লেখার 3টা ওয়ে আছে, দেয়ার আর 3 ওয়ে অ্যাকচুয়ালি।
সো আমি যদি একটু লিখে ফেলি আপনাদের জন্য, 3 ওয়ের ফার্স্ট ওয়ে হলো, আমরা চিন্তা করতে পারি সবচেয়ে বেশি ব্যবহার হয় হলো এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস যেটা আলাদা একটা ফাইলে থাকে, এবং সেকেন্ডটা হলো ইন্টারনাল সিএসএস যেটা ওই সেম ওয়েব পেজের মধ্যে থাকে। থার্ড ওয়েটা হলো ইনলাইন সিএসএস যেটা এইচটিএমএল ট্যাগের মধ্যে লেখা হয়। তো আমরা এই ওয়েব পেজের মধ্যে এই যে স্টাইল ট্যাগের মধ্যে যে ডিজাইন লিখছি, এই ওয়েটাকে বলা হয় হলো ইন্টারনাল সিএসএস মেথড। অর্থাৎ আমরা সেকেন্ড ওয়েতে এই ফাইলের ক্ষেত্রে সিএসএসগুলো লিখছি। আমরা যদি এক্সটার্নাল সিএসএসের কথা চিন্তা করি, তাহলে আমরা এই রুট ডিরেক্টরিতে চলে আসবো। এই যে আমাদের প্রজেক্টের রুট ডিরেক্টরি, এইটা রুট ডিরেক্টরিতে এসে একটা নতুন ফাইল তৈরি করব। এটার নাম আমি দিলাম main.css। আগে যেমন আমরা ফাইল তৈরি করছিলাম যে index.html বা first.html, second.html, এই ফাইল নেমের এক্সটেনশনটা হবে .css। অর্থাৎ আপনারা যারা উইন্ডোজ থেকে ফাইল তৈরি করবেন তারা ওই আপনার প্রজেক্ট ফোল্ডারে গিয়ে নিউ একটা টেক্সট ফাইল নেবেন এবং ওইটার নাম চেঞ্জ করে main.css করবেন। আর যারা সাবলাইম টেক্সটে এইখানে লিখবেন তাদের জন্য তো সমস্যা নেই। এইখান থেকে জাস্ট ফাইল থেকে নিউতে ক্লিক করবেন, করে আরেকটা ফাইল তৈরি করবেন। এই যে আমাদের এই সিএসএস ফাইলটা কিন্তু first.html যেখানে আছে, মেইন সিএসএসটাও সেখানে আছে। এবং মজার ব্যাপার হলো, যখন আপনি ফাইল নেম এক্সটেনশন .css ইউজ করছেন তখন আর আপনাকে আলাদা করে কোনো স্টাইল ট্যাগ এভাবে ইউজ করতে হবে না। অর্থাৎ আপনি ডিরেক্টলি এখানে সিএসএস লিখতে পারবেন। যেমন আমরা যদি এই বডির এইটুকুর কথা চিন্তা করি, আমরা এইটুকু এখানে কপি করে দিয়ে দিই, তাহলে দেখবেন যে এই হলো স্ট্রাকচার এখানে। অর্থাৎ আপনি সিলেক্টর দিলেন, এখানে প্রপার্টি নেম দিলেন, প্রপার্টি ভ্যালু দিলেন, আপনাকে আলাদা করে কোনো রিকগনিশন করতে হচ্ছে না, কেননা এটার ফাইল নেম এক্সটেনশনটাই হলো .css। তো আমরা এই ফাইলটার মধ্যে যা যা সিএসএস লিখেছি সব এখান থেকে কাট করে নিব, Ctrl+X বা Command+X দিয়ে নিয়ে এখানে পেস্ট করে দিব, দিয়ে এটার ইন্ডেন্টটা সুন্দর করে নিই, পাশাপাশি নিয়ে আসি। আর যেগুলো আছে এগুলো এখানে থাকে, এগুলো তো সবই কমেন্ট করা, বা আপনারা চাইলে এইটাও ডিলিট করে দিতে পারেন। আমি এটা রেখে দিলাম। তো এখন ব্যাপার হলো যে আমাদের যখন এই ফাইলটাকে সেভ করলাম আলাদা ফাইলে থাকছে, তখন যদি আমি রিলোড দিই এখন কিন্তু এই সিএসএসটা কাজ করবে না। কেন করবে না? এই ফাইলটা কিন্তু টোটালি আলাদা। এই ফাইলটা কোনোভাবেই চিনে না। সো এই ফাইল দুটাকে আমাদের তাদের নিজেদের মধ্যে যে একটা সম্পর্ক আছে সেটা জানায় দিতে হবে, সেটা চিনায় দিতে হবে। যখন আমরা এই চিনায় দেওয়ার ব্যাপারটা ঘটাইতে পারবো তখন তারা এই ফাইল এবং এই ফাইলের মধ্যে তাদের ইন্টারনাল কানেকশানটা থাকবে এবং তারা কমিউনিকেট করতে পারবে। তো আমরা লিঙ্ক করার জন্য দুটো ফাইলকে, সিএসএস ফাইল লিঙ্ক করার জন্য অবশ্যই টাইটেলের পরে আপনারা লিখবেন। আমি স্টাইলের ওপরে টাইটেলের নিচে নতুন একটা ট্যাগ লিখব, যেই ট্যাগের নাম হলো লিঙ্ক ট্যাগ। এবং লিঙ্ক ট্যাগের দুইটা অ্যাট্রিবিউট, একটা হলো REL যেটা দিয়ে বোঝায় রিলেশন, অর্থাৎ এই ফাইলটার সাথে এই আমাদের যে মেইন HTML ফাইল তার সম্পর্কটা কি রিলেশন। তো এইখানে আমরা স্টাইল শিট হিসাবে এই ফাইলটাকে ব্যবহার করব এবং সব সিএসএস ফাইলই মূলত স্টাইল শিট ফাইল। এবং হাইফার রেফারেন্স দিয়ে HRF এর মধ্যে দিয়ে আমরা বলে দিব যে ফাইলটা কোথায় আছে, ফাইল নেমের এক্সটেনশন সহ। সো এটা কিন্তু আমাদের main.css এর মধ্যে আসে। এবার যদি আমরা সেভ করি এবং এই পেজটাকে রিলোড করি, তাহলে দেখেন আমাদের সিএসএস আছে main.css ফাইলে, বাট এটা কিন্তু সুন্দরভাবে এখানে লিঙ্কিং হয়ে গেছে। এবং আপনার কোনো কারণে যদি না পায়, আপনি এখানে রাইট ক্লিক করবেন, করে ভিউ পেজ সোর্সে যাবেন, গিয়ে দেখবেন এই যে আমাদের এখানে কিন্তু এই মেইন সিএসএস ফাইলটার আমরা যে লিঙ্ক করেছি সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবং এখানে যদি আপনি ক্লিক করেন,
এবং এই ফাইলটা দেখতে পান, তাহলে বুঝবেন যে আপনার ফাইলটা ভালোভাবে লিঙ্কিং হয়েছে। যদি কোনো কারণে এটাতে ক্লিক করে আপনি দেখেন যে আপনার ফাইলটা দেখাচ্ছে না, তাহলে কিন্তু বুঝতে হবে যে আপনার লিঙ্কিংটা হয় নাই। যেমন ধরেন এইখানে যদি আমাদের কোনো একটা স্পেস পড়ে যায়, এবং এবার যদি আমি এটাকে রিলোড দিই, এটাতে এবার ক্লিক করলে কিন্তু এই যে আপনাদের অনেকের হয়তো এই ব্যাপারটা পাবেন যে ইওর ফাইল কুড নট বি অ্যাক্সেসড বা ইওর ফাইল নট ফাউন্ড, এরকম কিছু লেখা দেখাইতে পারে, অর্থাৎ কোনোভাবে সে ফাইলটা পাচ্ছে না। সো লিঙ্কিংয়ের এই ব্যাপারটা বেশ সচেতনতার সাথে করতে হবে। ফোল্ডার নেম, তারপরে ডিরেক্টরি, একই ডিরেক্টরিতে থাকলে এখানে কোনো স্ল্যাশ ট্যাশ লাগবে না। মাল্টিপল ডিরেক্টরি বা কোনো ফোল্ডারের ভেতরে থাকলে সেই ক্ষেত্রে কিন্তু আবার আমরা যেমন ওই যে ইমেজের ক্লাসে দেখেছিলাম যে ইমেজ লিঙ্কিং করার সময় যদি সেটা কোনো ফোল্ডারের মধ্যে থাকে, তাহলে অবশ্যই সেটা সুন্দরভাবে বলে দিতে হয় যে সে কোথায় আছে, কোন ফোল্ডারে আছে। এই যে এইখানে যেমন আমরা দেখেছিলাম যে এসআরসি ইমেজ স্ল্যাশ ফটো ইনার ডট পিএনজি, অর্থাৎ আপনার এই সিএসএস ফাইলটা যদি সিএসএস নামে কোনো ফোল্ডারের মধ্যে থাকে এবং ওই ডিরেক্টরিতে থাকে, তাহলে কিন্তু আবার এভাবে লিখতে হবে। অর্থাৎ ওই ডিরেক্টরিতে, প্রজেক্ট ডিরেক্টরিতে কোনো ফোল্ডারের মধ্যে থাকলে তখন কিন্তু সেই ফোল্ডারের নাম ধরে স্ল্যাশ দিয়ে এটা দেখায় দিতে হবে। সো এই গেল দুইটা ওয়ে। একটা হলো ইন্টারনাল সিএসএস, যেটা আমরা এই যে স্টাইল ট্যাগের মধ্যে লিখব এইচটিএমএল ফাইলে। আরেকটা হলো এক্সটার্নাল সিএসএস। আরেকটা ওয়ে হলো ইনলাইন সিএসএস। তো ইনলাইন সিএসএসটা কেমন? ইনলাইন সিএসএস বোঝানোর জন্য আমি একটা h2 ট্যাগ নিলাম, যে দিস ইজ হেডিং 2, এটা লিখলাম, এপাশে সেভ করলাম। এবার দেখেন আমার এই পাশে এটা দেখাচ্ছে। ওকে, সো এইবার আমরা যেটা করতে পারি, যদি আমরা ইনলাইন সিএসএস লিখতে চাই, তাহলে এই যে ট্যাগটার নাম শুরু হলো এবং এই ব্র্যাকেট শেষ হওয়ার আগে এইখানে একটা স্পেস দিবেন। অর্থাৎ ট্যাগের ফার্স্ট পার্টের ব্র্যাকেট শেষ হওয়ার আগে একটা স্পেস দিবেন, দিয়ে একটা অ্যাট্রিবিউট পাস করতে হবে, যে অ্যাট্রিবিউটের নাম হলো স্টাইল। স্টাইল দিবেন, ইকুয়াল সাইন দিবেন, তারপরে ডাবল কোটেশনের মধ্যে আপনি সিএসএসটা লিখবেন। যেমন আমরা এই স্টাইলের মধ্যে যদি এখানে লিখি যে ব্যাকগ্রাউন্ড লিখলাম, লিখে যদি বলি যে কোডাল এবং সেমিকোলন দিয়ে শেষ করি অবশ্যই, এরপর যদি এই পাশে রিলোড দিই, তাহলে দেখেন আমাদের এখানে কিন্তু এইটা, এই ব্যাকগ্রাউন্ডটা পেয়ে গেছে। বাট আমরা লিখলাম কিভাবে? এই h2 ট্যাগের মধ্যে লিখলাম। কারণ আমার যদি আর একটা ট্যাগ থাকে h3 নামে, যে দিস ইজ হেডিং 3, এবং আমার যদি এইখানেও সেম ব্যাকগ্রাউন্ডটা দিতে হয়, তাহলে কিন্তু এটা আমাকে আবার লিখতে হবে, যে ব্যাকগ্রাউন্ড কোডাল দিয়ে সেভ করলাম, এপাশে রান করলাম। দেখেন এটা কিন্তু দুইবার লেখা লাগছে। তো আমার একই জিনিস ইন্টারনাল সিএসএসের বেলায় দুইবার লিখতে হয়, এবং সিএসএসের কিছু প্রায়োরিটি আছে, কিছু প্রায়োরিটির ব্যাপার আছে, যে সিএসএসের ক্ষেত্রে সবার পরে যে সিএসএসটা থাকবে সেই সিএসএসটা সবার আগে লোড হবে। অর্থাৎ ফাইলের একদম শেষের দিকে যে সিএসএস লেখা হবে সেই সিএসএসটা সবার আগে লোড হবে, এরকম একটা ব্যাপার আছে। তো আমি রিয়েল এক্সাম্পলে যাব, তখন আপনারা আরও ভালো করে ব্যাপারটা বুঝবেন। সো আমাদের সিএসএস লেখার ওয়ে হলো তিনটা। একটা হলো ইন্টারনাল সিএসএস, যেটা হেডের মধ্যে স্টাইল ট্যাগের মধ্যে লেখা হয়। একটা হলো এক্সটার্নাল সিএসএস, যেটা আলাদা একটা ফাইলে লেখা হয়। আর একটা হলো ট্যাগের মধ্যে ইন্টারনালি সিএসএসটা লেখা হয়। তো ইন্টারনাল সিএসএস আপনারা সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করবেন, নিতান্তই বিপদে না পড়লে বা বাধ্য না হইলে, অথবা ছোট্ট একটা ফাইল, সেই ক্ষেত্রে আপনি ইনলাইন সিএসএস লিখতে পারেন বা ইন্টারনাল সিএসএস লিখতে পারেন। বাট বড় প্রজেক্টে বা প্রফেশনাল প্রজেক্টে অবশ্যই আপনারা এক্সটার্নাল সিএসএস ফাইল ইউজ করবেন। এর কতগুলো সুবিধা আছে। প্রথম কথা হলো যে ইনলাইনের থেকে ইন্টারনাল ভালো,
যেমন ধরেন আমরা এখানে H2-তে একই স্টাইল দুইটা এলিমেন্টে দেওয়ার জন্য এই সেম কথাটা দুইবার লিখতে হয়েছে। সো এইটা যদি আমরা ইনলাইন সিএসএস ইউজ করতাম বা এক্সটার্নাল সিএসএস ইউজ করতাম তাহলে এটা আর দুইবার লেখা লাগতো না। কীভাবে? এটা এখান থেকে কেটে দিলাম, এইটাও এখান থেকে কেটে দিলাম, দিয়ে আমরা যদি এই যে আমাদের যে ইনলাইন সিএসএস আছে সেখানে যদি লিখি যে H2 H3, অর্থাৎ আমাদের দুইটা সিলেক্টর আমরা কমা দিয়ে লিখে নিলাম, এবং নিয়ে যদি আমরা বলে দিই যে ব্যাকগ্রাউন্ড কোলন কোরাল, এবার কি হবে দেখেন, আমাদের এইখানে কিন্তু ডিজাইনটা ব্যাকগ্রাউন্ড GROUND আছে, আমি বানান ভুল করেছি, এবার দেখেন আসবে। সো ব্যাকগ্রাউন্ড কোরাল আমরা জাস্ট এক লাইনে লিখে ফেললাম, এবং এটা কিন্তু দুই জায়গায় পেয়ে গেছে। সো আমাদের যদি আরও একটা এলিমেন্ট থাকতো আমরা জাস্ট এখানে এই ক্লাসটা বা সেই সিলেক্টরটাকে পুশ করে দিতাম, যে H4 নিলাম, এবং এইখানে এসে যদি আমাদের আরেকটা H4 থাকতো, যে H4 এইখানে এসে H4 দিলাম। এবার যদি রিলোড দিই দেখেন আমরা একই লাইনের সিএসএস মাল্টিপল জায়গায় খুবই মোটামুটি সাবলীলভাবে ইউজ করতে পারছি, জাস্ট সিলেক্টর মাল্টিপল লিখে। সেম আমরা চাইলে এটা যদি এক্সটার্নাল ফাইলে নিই তাও কিন্তু একই ব্যাপারটা ঘটবে। দিয়ে যদি সেভ করি, রিলোড দিই, তাহলে দেখেন একই ব্যাপার কাজ করছে, বাট আমাকে বারবার মাল্টিপল জায়গায় লিখতে হলো না। আচ্ছা, এইবার সিএসএসের ওই যে ইনহেরিটেন্স বা কোনটা কোথায় লোড হবে এইটার যে ব্যাপারটা বলছিলাম, এখন যদি এখানে দেখেন H2-তে আমরা H2 H3-তে একটা কালার দিয়ে রাখলাম এখানে, এবং এর কিছু নিচে যদি আমরা আবার H2-কে আলাদা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, যে এইটা দিলাম রেড, বলেন তো কোনটা কাজ করবে? এইটা কাজ করবে না এইটা কাজ করবে? রিলোড দিয়ে দেখি আসেন যে কোনটা কাজ করে। আচ্ছা, এটা সেভ করে নেই, আমি সেভ করলাম, এর পাশে রিলোড দিলাম, BR, ওকে, আমি বারবার স্পেলিং মিস্টেক করছি, সরি ফর দ্যাট। এবার যদি রিলোড দিই দেখেন এই যে সর্বশেষ অর্থাৎ নিচে যে সিএসএস থাকবে, একদম নিচের দিকে যে সিএসএস থাকবে বা সর্বশেষ যে সিএসএস থাকবে, সেই সিএসএসটাই কিন্তু আপনার ওয়েব পেজে লোড হবে। যেমন ধরেন আমরা এই যে বাটনে কালার ডিফাইন করেছি, বা H2 3 H4 সবগুলো একসাথে ব্যাকগ্রাউন্ড কোরাল দিলাম, এরপর H2-তে যখন আমরা আলাদা একটা কালার দিচ্ছি তখন কিন্তু একদম নিচে যেটা সেটাই পাচ্ছে, সেম একই ডিজাইন। এই পুরাটাও যদি আমরা নিয়ে এখানে আবার বলে দিই যে এটার কালার হবে ইয়েলো, তখন কিন্তু প্রত্যেকটা আবার ইয়েলো কালার প্রত্যেকটাই, কারণ এই রেডের নিচে আমরা আবার ডিফাইন করেছি ইয়েলো। অর্থাৎ সর্বশেষ যে ডিফাইনটা আপনি করবেন, সর্বশেষ যে রুল আপনি সেট করে দিবেন, সেই অনুযায়ী কিন্তু সিএসএসটা কাজ করবে। এবং এক্ষেত্রে ইনলাইনের ব্যাপারটা অন্যরকম, যেমন আপনি এক্সটার্নাল ফাইলে যা সেট করছেন, বাট যদি ইন্টারনাল না ইনলাইন যদি কোনো সিএসএস দেন, সেটা কিন্তু আবার সবার আগে পাবে। যেমন এইখানে যদি আপনি ইনলাইন দেন যে কোরাল বা পার্পল দেন, তাহলে কিন্তু ইনলাইনটা সবার আগে পাবে। অর্থাৎ এখানে কিছু প্রায়োরিটির ব্যাপার আছে, যে এক্সটার্নাল ফাইলের ক্ষেত্রে সর্বশেষ নিচে যেটা থাকবে সে প্রায়োরিটি পাবে, আবার ইনলাইনটা সবার থেকে বেশি প্রায়োরিটি। অর্থাৎ ইনলাইনটা যদি আপনি দেন তাহলে ওই নিচে যেটা আছে এক্সটার্নাল ফাইলে বা ইন্টারনাল ফাইলে, তার থেকে ইনলাইনের মধ্যে অর্থাৎ ওই লাইনের মধ্যে HTML ট্যাগের মধ্যে যেটা লেখা আছে
সেইটা কিন্তু সবার আগে পাবে। এবং ইনলাইনকে যদি আপনি আবার ওভাররাইট করতে চান, সেই ক্ষেত্রে এক্সটার্নাল ফাইল থেকেও একটা ওয়ে আছে, যেমন এই যে H2-তে আমরা চেঞ্জ করছি, তো এই যে ইনলাইন সিএসএস আছে পার্পল। ব্যাপারটা একটু জটিল হয়ে যাচ্ছে আপনাদের জন্য, বাট ধীরে ধীরে অ্যাডপ্ট করতে হবে, সমস্যা নেই, এগুলা মনে থাকবে আপনাদের। সো ইনলাইন সিএসএসে আমরা লিখছি ব্যাকগ্রাউন্ড পার্পল, বাট এইখানে এসে আমরা H2, H3, H4 দিয়েছি, তো আমি এইটা মুছে দিলাম, দিয়ে H2-কে আমরা একটু প্লে অ্যারাউন্ড করব যে আসলে কোনটা সবচেয়ে বেশি কাজ করে। তো দেখেন এই দুইটা কোরাল পাচ্ছে এই যে এই ওপরের কোরাল থেকে, অর্থাৎ এই তিনটা একসাথে যে এখানে দিয়েছি। এরপরে ব্যাকগ্রাউন্ড কালার রেড পাওয়ার কথা, কিন্তু যেহেতু এখানে ইনলাইন একটা সিএসএস ডিফাইন করা আছে, তাই সে পাচ্ছে না। বাট যদি আপনি মনে করেন যে এই রেডটা আপনার পাইতে হবে, আপনার ইনলাইন সিএসএসেরটাকে ওভাররাইড করবেন, সেই ক্ষেত্রে আপনি একটা এক্সক্লেমেশন মার্ক দিবেন, দিয়ে লিখবেন ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট, এবং এইটার কিন্তু আলাদা একটা কালার আছে দেখেন। দিয়ে যখন আপনি সেভ করবেন, এবার দেখেন এইটা রেড দেয়া এবং ইনলাইনে দেয়া পার্পল। যদি রিলোড দেন তাহলে দেখবেন সে রেডটাকে নিচ্ছে, অর্থাৎ আপনি যখন ইম্পর্ট্যান্ট বলে দিচ্ছেন তখন কিন্তু সে বুঝে যাচ্ছে যে এইটা বেশি ইম্পর্ট্যান্ট, অর্থাৎ যা আছে ওভাররাইড করো। সো ইম্পর্ট্যান্টের নিচে যদি আপনি আবার আরেকটা ইম্পর্ট্যান্ট দেন, তাহলে আবার ওই যে আগের রুলস অনুযায়ী নিচে যেটা থাকবে সেই অনুযায়ী সে লোড করবে, অর্থাৎ এইটা যদি আবার দেন তাহলে আবার সে ইয়েলো লোড করবে। সো আপনাদের এই ব্যাপারটা একটু কনফিউজ মনে হতে পারে শুরুতে, পরে গিয়ে ঠিক হয়ে যাবে, টেনশনের কিছু নেই। সো আমরা সিএসএস লেখার ওয়ে দেখলাম তিনটা: ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস। এবং সিএসএসের প্রায়োরিটি বুঝলাম যে এক্সটার্নাল বা ইনলাইন সিএসএসের ক্ষেত্রে সর্বশেষ যে সিএসএসটা রুলটা সেট করা হবে সেই অনুযায়ী কাজ করবে, এবং ইনলাইন সিএসএসের প্রায়োরিটি সবসময় বেশি যদি না আপনি ওভাররাইড করেন ইম্পর্ট্যান্ট দিয়ে। ইম্পর্ট্যান্ট দিয়ে ওভাররাইড করলে সেই ক্ষেত্রে আবার ব্যাপারটা অন্যরকম দাঁড়াবে। তো এই ইম্পর্ট্যান্টের ব্যাপারটা যতটা আপনারা অ্যাভয়েড করতে পারেন ততটাই ভালো। এবং কিছু কিছু অনেক সময় দেখা যায় যে যখন নিতান্তই আর কোনো ওয়ে নাই তখন ইউজ করলেন, বাট এছাড়া অ্যাভয়েড করতে পারলেই ভালো, যতটা অ্যাভয়েড করা যায়। ওকে, সো সিএসএসের তিনটা ওয়ে আমরা দেখলাম, ইনহেরিটেন্সটা দেখলাম। আজকে সিলেক্টরের আরেকটু সৌন্দর্য দেখাবো, যেমন ওই যে ক্লাস এবং আইডির কথা বলেছিলাম গত ক্লাসে। আইডির কথা, আইডি তো দেখিয়েছি, এই যে এখানে আমরা আইডি নিয়েছিলাম, আইডি ধরে আমরা ডিজাইন করতে পারি বা ক্লাস ধরে ডিজাইন করতে পারি। আজকে দেখাবো ক্লাস। সো আমরা আমাদের এইখানে H2, H3, H4 আমরা এই ইম্পর্টেন্টও কেটে দিলাম, ওভাররাইড কেটে দিলাম, তিনটাতেই কোরাল ব্যাকগ্রাউন্ড লোড করছি, তাই তো? জাস্ট সিলেক্টরগুলো আমরা মাল্টিপল ইউজ করে এক লাইনের সিএসএস দিয়ে সবগুলোকে কন্ট্রোল করতে পারছি। বাট আমরা যদি এখানে একটা ক্লাস অ্যাট্রিবিউট ইউজ করি, যে টাইটেল বা কালার্ড বা কোরাল ইটসেলফ বা কালার, ঠিক আছে, অথবা অ্যাক্টিভ, যে কোনো একটা ক্লাস ইউজ করলাম। সো আমি এই ক্ষেত্রে ইউজ করলাম কালার্ড, এবং এই ক্লাস অ্যাট্রিবিউটটা আমি প্রত্যেকের ভেতরেই ব্যবহার করলাম, প্রত্যেকটা আমাদের H4 এলিমেন্টেই বা H এলিমেন্টেই ব্যবহার করলাম। এটাকে একটু পিছাই দিয়ে এদিকে, ওকে, সো এবার পুরো লাইন দেখা যাচ্ছে। দিয়ে যদি সেভ করি, এই ক্ষেত্রে বিশেষ কোনো পরিবর্তন হবে না, বাট যদি এই যে এখানে যে সিলেক্টর আছে, সিলেক্টরটা যদি আমি চেঞ্জ করে ওই কালার্ড সিএসএস লিখে দিই বা লাইন লিখে দিই, দিয়ে যদি এবার দিই, দেখেন আমাদের এইটা কিন্তু সেম ওই একই কালারই আছে, ব্যাকগ্রাউন্ড কালার পাচ্ছে, কিন্তু আমাদের মাল্টিপল সিলেক্টর দেয়া লাগে না। সেক্ষেত্রে আমরা জাস্ট HTML-এ যখন আমরা ডিফাইন করছি
তখন এইখানে একটা ক্লাস ধরাই দিছি। এবং আমাদের যদি আরও এই কালারের এলিমেন্ট দরকার হয়, যেমন আমাদের ধরেন একটা পি নিলাম, নিয়ে যদি এইখানেও আমরা একটা ক্লাস দিয়ে দিই, আগে রিলোড দিয়ে নিই যে পিটা কিন্তু অ্যাজ ইউজুয়াল পি আসছে, বাট এইখানে যদি আমরা একটা ক্লাস ওই কালার্ড ক্লাসটা আমরা ধরে দিই, জাস্ট বসাই দিই, তাহলে কিন্তু এই পিটাও কালার হয়ে যাবে। এবং এর জন্য কিন্তু আমাদের আলাদা করে সিএসএসে কোনো পরিবর্তন করা হলো না। এবং এভাবে যদি আমার 100টা জায়গায় দরকার হয়, আমাকে এখানে 100টা সিলেক্টর লিখতে হবে না, জাস্ট আমি ক্লাসটাও ধরাই দিব, 100টা জায়গায় এটা পেয়ে যাবে। সো প্রফেশনালি সিএসএস ডিজাইন দেওয়ার, একই রকম ডিজাইন দেওয়ার এটা একটা ভালো ওয়ে, যে একটা ক্লাস নিলেন, সেই ক্লাসকে ডিজাইন দিলেন এবং ওই ডিজাইনটা যে যে এলিমেন্টে দরকার হবে সেই সেই এলিমেন্টে দিতে পারেন। এবং আপনি চাইলে মাল্টিপল ক্লাস ইউজ করতে পারেন। যেমন আমি এখানে আরেকটা ক্লাস ইউজ করলাম যে টাইটেল, এবং এইটার বেলায় আরেকটা ক্লাস ইউজ করলাম যে প্যারাগ্রাফ বা প্যারা, শর্ট ফর্ম, প্যারাগ্রাফের শর্ট ফর্ম হিসাবে আমি বা টেক্সট নামে একটা ক্লাস নিলাম, যে সিম্পল টেক্সট। এইবার এসে আমি যদি আমার যত জায়গায় টাইটেল ক্লাসটা আছে, সাপোজ এইটা আমার মেইন টাইটেল, সো আমি চাচ্ছি যে মেইন টাইটেলটা এই মাঝখানে আসুক, লেখাটা মাঝখানে দেখাক। তাহলে আমি কি করব, যেহেতু আমার টাইটেল নামে একটা ক্লাস নেওয়া আছে ওইটার মধ্যে, যেটাকে আমি শুধুমাত্র মাঝখানে দেখাইতে চাই, তো মাঝখানে নিয়ে আসার সিএসএস প্রপার্টিটার নাম হলো টেক্সট অ্যালাইন, অর্থাৎ টেক্সটটাকে অ্যালাইন করো কোথায়, সেন্টারে অ্যালাইন করো। এবার যদি রিলোড দিই, তাহলে দেখবেন আমার যতগুলা ওই ক্লাস যে যে জায়গায় ব্যবহার করা আছে সেগুলো কিন্তু সেন্টার অ্যালাইন হয়ে গেছে। অথবা এই ক্লাসটার নাম আপনি টাইটেল না দিয়ে এই ক্লাসটার নাম আপনি দিয়ে দেন সেন্টার, আরও একটু ইউজফুল হোক। এপাশে সেভ করেন, অবশ্যই এপাশেও ক্লাস নেমটা চেঞ্জ করে দিতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। সেন্টার করে দেন, দিয়ে এই সেন্টার ক্লাস আপনার যেখানে যেখানে সেন্টার করতে হবে, সাপোজ এই এলিমেন্টটাকে আমি সেন্টার করব, এখানে সেন্টার এলিমেন্টটা ব্যবহার করে দেন, এটা কিন্তু সেন্টার হয়ে গেছে। এটা যদি একটু বড় করি আমরা, তাহলে দেখব যে এটা কিন্তু সেন্টার অ্যালাইন। সো ক্লাসগুলোকে আমরা খুবই ইফেক্টিভ ওয়েতে, খুবই মজার ওয়েতে ব্যবহার করতে পারি এবং এটা বেশ ইফেক্টিভ। আচ্ছা, টেক্সট ক্লাসের জন্য আমরা কিছু লিখি নাই, তো টেক্সট ক্লাসে আমরা একদম শুরুর দিকে HTML দিয়ে কোনো একটা লেখাকে বাঁকা করা শিখেছিলাম। তো কোনো একটা লেখার নিচে আন্ডারলাইন দেয়া শিখেছিলাম ইউ ট্যাগের মধ্যে। সো আমরা যদি টেক্সট যে ক্লাস আমরা নিয়েছি, আচ্ছা আরও একটা মজার ব্যাপার আমি মেনশন করতেই ভুলে গেছি, সেটা হলো যে ক্লাস যখন আপনার সিএসএসে সিলেক্ট করবেন, তো ওই ক্লাস নেমের পূর্বে একটা ডট দিয়ে দিবেন, আদারওয়াইজ কিন্তু এটা কাজ করবে না। যখন আপনার HTML ট্যাগ লিখবেন তখন কোনো ডট বা হ্যাশ কোনো কিছু লাগবে না, বাট যখন ক্লাস লিখবেন তখন একটা ডট দিয়ে সেই ক্লাসের নেমটা লিখতে হবে, তবে কিন্তু ক্লাসটা কাজ করবে। এবং আপনারা যদি আইডি ধরে ডিজাইন করতে চান, HTML আইডি ধরে, সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো, যেমন এই যে এখানে আমাদের আইডি আছে নেম, সো এইটাকে যদি আমরা স্পেশাল কোনো ডিজাইন দিতে চাই, রিলোড দিয়ে নিলাম, সো আইডিকে সিলেক্ট করার ওয়ে হলো হ্যাশ চিহ্ন দিবেন, তারপরে সেই আইডি নেমটা দিবেন। সিএসএসের বেলায় ডট তারপরে নেম অর্থাৎ ক্লাস নেম, আর আইডির বেলায় হ্যাশ তারপরে নেম অর্থাৎ আইডি নেম দিয়ে আপনারা সিএসএস লিখবেন। যেমন আমরা এই নেমের ব্যাপারে, এবং একটা ওয়েব পেজে ধরেন এইখানে আইডি আছে নেম নামে, এই নেম নামে আইডি আপনি ওই ওয়েব পেজে আর দ্বিতীয়টা নিতে পারবেন না, অর্থাৎ একটা ওয়েব পেজে একই নামে শুধুমাত্র একটাই আইডি থাকবে, বাট সিএসএস আপনি মাল্টিপল নিতে পারবেন। এবং এই ক্ষেত্রে সিএসএসটা ডিজাইন ক্লাসটার সিএসএসের মধ্যে খুব বেশি ইউজ হয়, ডিজাইন পারপাসে আসলে ক্লাসটাকেই সবচেয়ে বেশি ইউজ করা হয়, বাট আইডি যেহেতু ইউনিক,
সো কিছু কিছু ক্ষেত্রে কোনো একটা ইউনিক এলিমেন্টকে আপনি ডিজাইন করার জন্য আইডি ধরে ডিজাইন করতেই পারেন, ইটস আপ টু ইউ। ওকে, সো আমরা আইডি ধরে যদি ডিজাইন করতে চাই তাহলে হ্যাশ দিয়ে আইডি নেম লিখে দিব। এরপরে আমরা চাইলে এই এলিমেন্টটার কালার চেঞ্জ করতে পারি, যেমন আমরা দিলাম রেড। এবার সেভ দিলাম। এর ভেতরে এখন যদি কোনো কিছু আপনি লিখেন তাহলে দেখবেন এটা লাল দেখা যাচ্ছে, বাট অন্যগুলাই কিন্তু ঠিকই ব্ল্যাক দেখা যাবে। যেহেতু আমরা এটার কালার রেড করে দিয়েছি, সো এই শুধুমাত্র এই ইউনিক আইডিটা যেখানে আছে, নেম নামে আইডি একটা জায়গায় আছে, শুধুমাত্র এই একটা জায়গায় সেটা পরিবর্তন হবে। অর্থাৎ এভাবে আপনি চাইলে আইডি ধরেও ডিজাইন করতে পারেন। আইডি ক্লাস HTML ট্যাগ, তবে সবচেয়ে বেশি আপনি হয়তো ব্যবহার করবেন ক্লাসটাকেই। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে HTML দিয়ে কিভাবে বিভিন্ন ওয়েব পেজের বিশেষ কিছু ব্যাপার ডিজাইন করা যায়। যেমন হলো টেক্সটকে আপনি বোল্ড বা ইতালিক করতে পারেন, সেইটা আমরা ট্যাগের মাধ্যমে দেখেছিলাম যে স্ট্রং ট্যাগ দিয়ে কোনো একটা লেখাকে বোল্ড করা হয়, তারপরে EM ট্যাগ দিয়ে কোনো একটা লেখাকে ইটালিক করা হয়। বাট আমরা চাইলে CSS দিয়েও এই লেখাগুলোকে বোল্ড বা ইতালিক এই ব্যাপারগুলো করতে পারি। যেমন আমরা এই প্যারাগ্রাফের ভেতরে যদি চিন্তা করি যে প্যারাগ্রাফ পুরোটাকে আমরা বোল্ড করব বা ইতালিক করব এই প্যারাগ্রাফটাকে, সো সেই ক্ষেত্রে আমাদের এই টেক্সট নামে একটা ক্লাস আছে যেটা শুধুমাত্র প্যারাগ্রাফে আছে। আমরা সেই টেক্সট ক্লাসটাকে সিলেক্ট করে নিই, এইখানে ডট দিলাম যেহেতু এটা একটা ক্লাস, টেক্সট ক্লাসটা লিখলাম। এইবার কি আমি যদি লিখি ফন্ট হাইফেন ওয়েট, লিখে কোলন দিলাম, দিয়ে এর মধ্যে যদি বলি যে বোল্ড, এই প্যারাগ্রাফ লেখাটার দিকে খেয়াল করেন, এটা সেভ দিলাম। এবার যদি লিখি তাহলে দেখেন এই লেখাটা কিন্তু বোল্ড হয়ে গেছে, এই লেখাটা কিন্তু মোটা হয়ে গেছে, স্ট্রং হয়ে গেছে। অর্থাৎ আমরা চাইলে CSS দিয়ে HTML এর ওই যে বেশ কিছু ট্যাগের কাজ সেগুলো কিন্তু কন্ট্রোল করতে পারি। আবার এই হেডিংটার লেখাটা কিন্তু বোল্ড, এটা যদি আমরা কমাইতে চাই, আমাদের টাইটেল নামে একটা ক্লাস এখানে আছে, আমরা দেখে আসেন যে আছে কি না। এই যে আচ্ছা, এখানে নাই, সেন্টার নামে একটা ক্লাস আছে, তো আমরা একটা ক্লাস পুশ করে নিই যে এটা একটা টাইটেল নিয়ে নিলাম। নিয়ে এখানে এসে যদি আমরা বলি যে আমাদের টাইটেল নামে যে ক্লাসটা আছে এটা নিচে নেমে গেছে, আমি কিছু এমটি স্পেস দিয়ে নিই উপরে যেন এটা উপরে আসে। ওকে, সো এখানে এসে আমরা টাইটেল লিখলাম। এবার যদি আমরা ফন্ট ওয়েটটাকে কমাই দিই, ফন্ট ওয়েট যদি লিখি যে নর্মাল, সেভ করি, তাহলে দেখব যে এই হেডিং টেক্সটের লেখাটা কিন্তু আগে ছিল মোটা, এখন কিন্তু আর সেটা মোটা নাই বা স্ট্রং নাই, এখন কিন্তু এটা নর্মাল ফন্ট হয়ে গেছে। তারপরে যদি আমাদের ইটালিক করতে হয়, আমরা এখানে লিখব ফন্ট স্টাইল, এবং এখানে আমরা লিখব ইটালিক দিয়ে যদি সেভ করি তাহলে দেখব যে আমাদের এই লেখাটা কিন্তু ইটালিক হয়ে গেছে। অর্থাৎ আমরা টেক্সট ডিজাইনের ব্যাপারগুলো কিন্তু CSS থেকেও কন্ট্রোল করতে পারি, যেমন কোনটা মোটা হবে, কোনটা ইটালিক হবে, কোনটা বোল্ড হবে, এই ব্যাপারগুলো আমরা খুব সহজেই CSS থেকে কন্ট্রোল করতে পারি। তো আমি জাস্ট যে প্রপার্টিগুলো খুবই বেশি ইউজ হয় সেগুলো দেখানোর চেষ্টা করছি। এখানে আরও কিছু ব্যাপার আছে, যেমন ফন্ট ওয়েট, যেটা এটার অনেকগুলো ভ্যালু হতে পারে, যেমন একটা হইতে পারে নর্মাল, তারপরে হইতে পারে থিন মানে আরও হালকা, ঠিক আছে। যদিও এখানে এই ফন্ট নাই তাই সেটা পাচ্ছে না। এছাড়া সংখ্যা ধরে এগুলার কন্ট্রোল করা যায়, যেমন 700 মানে হইল বোল্ড, ঠিক আছে। আবার 400 মানে হলো নর্মাল, 400 দিলে এটা আবার নর্মালের সমপরিমাণ হবে। সো এরকম কিছু ফন্টের ভ্যারিয়েন্ট আছে যেগুলো আমরা ফন্ট নিয়ে যখন আরও বিস্তারিত আলোচনা করব তখন সেখানে চলে আসবে। তারপর এটা যেমন ইটালিক দিয়েছি, এর আরও কিছু ফন্ট স্টাইলের ভ্যালু আছে, যেমন ইনহেরিট,
ঠিক আছে, যেগুলো বিশেষ কোনো চেঞ্জ করবে না। তারপরে যে টেক্সটাইল অ্যালাইন ব্যবহার করেছি, এটার বাই ডিফল্ট ভ্যালু হলো টেক্সট অ্যালাইন লেফট, অর্থাৎ যে কোনো টেক্সট শুরু করলে সেটা বাম পাশ থেকে লোড হবে, এটা হলো ডিফল্ট ভ্যালু। ঠিক আছে, এর 3টা ভ্যালু, টেক্সট অ্যালাইন 3টা না, অ্যাকচুয়ালি 4টা ভ্যালু, বাট 3টা হলো পরিবর্তন করে, যেমন একটা লেফট, একটা হলো সেন্টার, আর একটা হলো রাইট। রাইট যদি দিই তাহলে লেখাগুলো শুরু হবে এই যে এই পাশ থেকে, ডান পাশ থেকে। সো লেফট, সেন্টার, রাইট, এটা হলো টেক্সট অ্যালাইনের 3টা ভ্যালু। আর আরেকটার নাম হলো ইনহেরিট। ইনহেরিট মানে কোনো পরিবর্তন করবে না, পূর্বে থেকে যেটা আছে ওইটাই সেট করে দিবে, বা ডিফল্ট ভ্যালু যেটা সেটা সেট করে দিবে, অথবা তার প্যারেন্টে যেটা সেট করা আছে সেই অনুযায়ী সে বিহেভ করবে। সো সিএসএসের কিছু বেসিক, আচ্ছা আমরা ওই যে আন্ডারলাইন দিয়া দেখি, আন্ডারলাইন। সো আমরা টাইটেলটাকে আন্ডারলাইন দিব, ওই যে ইউ ট্যাগ দিয়ে যেটা আমরা দিতাম আন্ডারলাইন HTML এ। সো আন্ডারলাইন দেওয়ার জন্য আমরা লিখব টেক্সট ডেকোরেশন, এবং এখানে আমরা লিখব আন্ডারলাইন, আন্ডারলাইন সেমিকলন দিয়ে শেষ করলাম লাইনটাকে, রিলোড দিলাম। এবার দেখেন ওই যে ইউ ট্যাগ দিয়ে যে আন্ডারলাইন আসতো, সেম সেই আন্ডারলাইনটা কিন্তু এখানে চলে আসছে, যেগুলো আমরা সিএসএস দিয়ে নিয়ে আসতে পারছি খুব সহজেই। এবং আমরা যদি আমাদের সিলেবাসটা একটু দেখে নিই, সো আমরা ডেকোরেশন করতে পারছি, ট্রান্সফরমেশন দেখায়নি। আচ্ছা, ট্রান্সফরমেশনটা দেখিয়ে আসেন। এবং লেটার স্পেসিং, লাইন স্পেসিং, টেক্সট কালার আমরা দেখেছি, মার্জিন গত ক্লাসে দেখেছি, প্যাডিং, বর্ডার, এটা আরও বিশদ আলোচনা করব। তো আজকে লাইন স্পেসিংটা দেখাবো, লেটার স্পেসিংটা দেখাবো, এবং ট্রান্সফরমেশনটা দেখিয়ে আজকের ক্লাসটা শেষ করে দিব। তো সবার আগে আমরা ট্রান্সফরমেশনটা দেখি। ট্রান্সফরমেশন মানে হলো, এখানে দেখেন আমি লেখাগুলা কিন্তু মিশ্রিত করে লিখেছি। কীরকম মিশ্রিত? প্রথম অক্ষরটা আপার কেস, পরের সব অক্ষরগুলা কিন্তু লোয়ার কেস। তো এইটা দুইটা ওয়েতে আমি চেঞ্জ করতে পারি। এক হলো সবগুলা বড় হাতের একবার করে লিখতে পারি এইভাবে। তো এটাই অনেক ক্ষেত্রেই বাজে দেখায়, বা অনেক ক্ষেত্রেই টাইপ করা বেশ কষ্টের। সো আমরা সিএসএস দিয়ে এটাকে কন্ট্রোল করতে পারি। কিভাবে কন্ট্রোল করতে পারি? আমরা এখানে লিখব টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট হাইফেন ট্রান্সফর্ম, এবং এখানে যদি আমরা আপার কেস ভ্যালু বসাই এবং এটাকে সেভ করি, তাহলে যে এলিমেন্টে ব্যবহার করব সেটার লেখাগুলো সব আপার কেস হয়ে যাবে বা বড় হাতের হয়ে যাবে। আবার যদি আমি সেট করি লোয়ার কেস, তাহলে সবগুলা ছোট হাতের হয়ে যাবে, লোয়ার কেস হয়ে যাবে। আবার যদি আমি সেট করি ক্যাপিটালাইজ, তাহলে সবগুলা অক্ষর, সবগুলো ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের হয়ে যাবে, অর্থাৎ ক্যাপিটালাইজ হয়ে যাবে। সো এর 3টা ভ্যালু, টেক্সট ট্রান্সফর্মের 3টা ভ্যালু, একটা হলো ক্যাপিটালাইজ, একটা হলো আপার কেস, একটা লোয়ার কেস, এবং আরেকটা হলো আনসেট, অর্থাৎ কোনো কিছু সেট না করে যেভাবে ইউজার টাইপ করেছে ঠিক সেভাবে দেখানো। আর এরপর আসেন লেটার স্পেসিং। আরেকটা ভ্যালু হলো লেটার স্পেসিং। অনেক সময় আপনাদের এই যে ওয়ার্ডটা টি, তারপরে এইচ, তারপরে আই, তারপরে এস, এর মাঝখানে যে ফাঁকা জায়গা বা যে স্পেস, এটা নিয়ন্ত্রণ করার প্রয়োজন হবে। সেক্ষেত্রে আমরা ব্যবহার করব লেটার স্পেসিং দিয়ে। আমরা দিতে পারি 1 পিক্সেল। আমরা ওই যে গত ক্লাসে পিক্সেল নামে, নামে যে এককগুলো শিখেছি সেরকম। তো যদি 1 পিক্সেল দেন তাহলে দেখবেন এটা কিন্তু একটু আগের থেকে বেশি ফাঁকা হয়ে গেছে। এটার দিকে তাকান আর এটার দিকে তাকান, দেখবেন মাঝখানের ফাঁকা জায়গাটা বেশি। যদি আপনার আরও বেশি দরকার হয় 2 পিক্সেল দেন, এবার দেখেন আরও অনেকখানি ফাঁকা হয়ে গেছে। আপনি চাইলে একক এও দিতে পারেন, সেক্ষেত্রে আরও বেশি ফাঁকা হবে, অনেক ফাঁকা হয়ে গেছে। 1 বা 2 আচ্ছা এটা 2 দিয়ে ফেলছে। যদি 1 দিই এটা অলমোস্ট 16 পিক্সেলের মতো জায়গা পায়। সো এটা পিক্সেলেই দেয়া বেটার।
আমরা 1 পিক্সেল দিলাম, জাস্ট একটু ফাঁকা জায়গা হলো। এবং মজার কথা হলো যে এইটা মাইনাসেও দেওয়া যায়। আপনি যদি -1 দেন তাহলে একটা আরেকটার ভিতরে ঢুকে যাবে। এই যে দেখেন এখন কিন্তু জায়গাগুলো অনেক বেশি কম্প্যাক্ট হয়ে যাচ্ছে। এটার দিকে তাকান, এটার দিকে তাকান, ভেতরের স্পেসটা কিন্তু অনেক বেশি কম্প্যাক্ট হয়ে গেছে। ইভেন আপনি চাইলে পয়েন্টও দিতে পারবেন যে 1.5 পিক্সেল, সেক্ষেত্রেও কিন্তু সেটা কাজ করবে। আপনি যদি 3 দেন তাহলে দেখবেন আরও কম্প্যাক্ট হয়ে গেছে, একটা আরেকটার ভেতর ঢুকে গেছে। এই যে সো এইভাবে আপনারা ওয়ার্ডের মধ্যে না সরি লেটারের মধ্যে যে স্পেসিং সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন। আচ্ছা, এরপরে আসেন আমরা লাইন হাইট বা লাইন স্পেসিং কিভাবে নিয়ন্ত্রণ করব। অর্থাৎ এই যে একটা লাইন গেল এবং এই নিচের লাইন আসার আগে এই দুইটার মাঝখানে যে ভার্টিক্যাল ফাঁকা জায়গা সেটা নিয়ন্ত্রণ করব আমরা এই টেক্সটের বেলায় দিই, যেহেতু এটা কোনো মতে 2 লাইন দেখা যাচ্ছে, বা আমরা এটাকে পুরোপুরি 2-3 লাইন বানায় ফেলি। আরও কিছু টেক্সট নিয়ে আসি, এবার যদি রিলোড দিই তাহলে দেখবেন এই যে 3 লাইন হয়ে গেছে, বা খুবই ভালো হয়েছে। এবং এর ভেতরে ভার্টিক্যাল স্পেসটা আমরা নিয়ন্ত্রণ করব। কিভাবে করব, এই টেক্সট যে ক্লাসটা ওইখানে কানেক্টেড আছে, এখানে এসে আমরা বলে দিব লাইন হাইট। লাইন হাইট যদি আমি 1 দিই তাহলে দেখেন এটা কি হয়, তাহলে দেখেন এটা কিন্তু কমে গেছে। আচ্ছা, এই ইউনিটটা আপনি পিক্সেলে দিতে পারেন। তো পিক্সেলে দেওয়ার থেকে এখানে একটা রিলেটিভ ইউনিট আছে, যেটা হলো 1 মানে হলো 100%, এভাবে দেয়াই বেটার। 1.2 মানে হলো 120%, 1.5 মানে হলো 150%, এভাবে দেয়াই মাছ বেটার মনে হয় আমার কাছে। তাহলে আপনাকে আর ফন্ট সাইজটা জানতে হবে না যে কত ফন্ট সাইজে আমি লাইন হাইটটা বসাচ্ছি। বাট যদি আপনি পিক্সেলে দিতে চান তাহলে আপনাকে অবশ্যই প্রথমে জানতে হবে যে এটার ডিফল্ট ফন্ট সাইজ কত, তারপরে কিন্তু বসাতে হবে যে 20 পিক্সেল অর 30 পিক্সেল, তাছাড়া কিন্তু এটা প্রপারলি কাজ করবে না। যেমন আপনার ফন্ট সাইজ যদি থাকে 16 আর আপনি এখানে যদি বসান 13 পিক্সেল, তাহলে কিন্তু লাইন হাইটটা প্রপারলি কাজ করবে না এবং এটা আরও বাজে দেখায়। বাট আপনি যদি এইখানে রিলেটিভ ইউনিট ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আর এই টেনশনটা করতে হবে না। যেমন আমি যদি এখানে ব্যবহার করি যে 1.4 আমার কাছে কোয়াইট স্ট্যান্ডার্ড মনে হয়। তবে কিছু কিছু ফন্টের ক্ষেত্রে এটা বাড়ায় কমায় নিতে হয় ফন্টের ডিজাইন অনুযায়ী। এখন কিন্তু অনেকটাই ফাঁকা জায়গা রয়ে গেছে, আপনার যদি আরও ফাঁকা জায়গা দরকার হয় আপনি আরও বাড়ায় দেন। সেভ দিলাম, এবার দেখেন আরও বেড়ে গেছে। ওকে, সো আমরা ট্রান্সফর্ম দেখলাম, ডেকোরেশন দেখলাম, অ্যালাইনমেন্ট দেখলাম, লাইন স্পেসিং, লাইন হাইট দেখলাম। আজকের ক্লাস আর লেন্দি করব না। সো আপনারা এই বেসিক সিএসএসগুলো প্র্যাকটিস করবেন। আমি এইটা চেঞ্জ করে দিই, এটা পজিটিভ 2 পিক্সেল করে দিই যেন পেজটা সুন্দর লাগে। ওকে, সো আপনারা এই সিএসএসগুলো প্র্যাকটিস করবেন। এইচটিএমএল তো প্র্যাকটিস করবেনই, এইচটিএমএলের সাথে সাথে সিএসএস ক্লাসগুলো কীভাবে বসায়, আইডিগুলো কীভাবে বসায়, এক্সটার্নাল সিএসএসটা নেয়া, লিঙ্কিং করা, কিছু বেসিক সিএসএস, তারপরে যে স্পেসগুলো নিয়ন্ত্রণ করা, এই ব্যাপারগুলো প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন তত সহজ হয়ে যাবে আপনাদের পরবর্তীতে ওয়েব পেজ বানাইতে গিয়ে। সো অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে দেখার জন্য। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।